প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমাদের কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে আমরা আজকে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল কি এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো দেখো, আমরা প্রথমেই সংরক্ষণশীল বল কি এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। সংরক্ষণশীল বল, কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, ইংলিশ হলো কনজারভেটিভ ফোর্স, সংরক্ষণশীল বল। তো আমরা সংজ্ঞাটা লিখি, সংজ্ঞা লেখার পরে তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দেবো একটার পর একটা ইনশাআল্লাহ। তো দেখো, সংজ্ঞাটা আমার সাথে সাথে তোমরা লেখো। কোন কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে, আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর কণাটির ওপর যে বল দ্বারা কৃতকাজের পরিমাণ কৃতকাজের পরিমাণ শূন্য হয় শূন্য হয় সেই বলকে সংরক্ষণশীল বল বলে। সংরক্ষণশীল বল বলে। ঠিক আছে, কিছু বুঝেছো কিনা জানি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে কোন কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হয় সেই বলকে বলা হয় সংরক্ষণশীল বল। আমি একটু পরে তোমাকে বোঝাচ্ছি, সমস্যা নেই। দেখো, আমরা সংরক্ষণশীল বলের আরো একটা সংজ্ঞা শিখবো আমরা। ঠিক আছে, আচ্ছা এক মিনিট দাঁড়াও, আমার ফোনে নোটিফিকেশন আসতেছে, একটু এয়ারপ্লেন মোড অন করে দিই। হ্যাঁ, 1 মিনিট। দেখো, তো আমরা আরো একটা সংজ্ঞা শিখবো। ঠিক আছে, আরো একটা সংজ্ঞা আমরা লিখি, তোমরা আমার সাথে সাথে কি করবো বলো তো, লিখবা। সংজ্ঞাটা লেখো। কোন কণার এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়ার সময় যাওয়ার সময় কণাটির উপর কণাটির উপর যে বল দ্বারা কৃতকাজ কৃতকাজ কণাটির গতিপথের গতিপথের উপর নির্ভর না করে কণাটির আদি অবস্থান ও শেষ অবস্থানের উপর নির্ভর করে কণাটির আদি অবস্থান ও শেষ অবস্থানের উপর নির্ভর করে সেই বল
কে সংরক্ষণশীল বলবেন? সংরক্ষণশীল বল বল। ঠিক আছে, হয়তো কিছু বোঝো নাই, কোনো সমস্যা নেই। আমরা এখন একটা একটা করে কেস দিব এবং এগুলো বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথমে চলো আমরা প্রথম সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা দ্বিতীয় সংজ্ঞাটা বুঝবো। তোমরা জাস্ট সংজ্ঞা লিখে রাখো, বোঝানোর দায়িত্ব আমার। হ্যাঁ, এখন মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, এখন শুধু শুনবা, এখন কোনো কিছু লিখবা না। তাহলে প্রথমে দেখো, আচ্ছা একটু কিছু এক্সাম্পল দিই, তাহলে সংরক্ষণশীল বল আসলে কোনগুলা। ঠিক আছে, যেমন ধরো অভিকর্ষ বল, অভিকর্ষ বল, তারপর স্প্রিং বল, স্প্রিং বল, তারপর তোমার তড়িৎ বল, তড়িৎ বল, তারপর চুম্বক বল ইত্যাদি। ঠিক আছে, এইগুলো আমাদের মোটামুটি ধর কি বলতো সংরক্ষণশীল বলের উদাহরণ। এখন দেখো অসংরক্ষণশীল বলের সংজ্ঞাটাও আমি তোমাকে একই সাথে বলে দিয়ে যাই, সংজ্ঞাটা আমরা লিখবো না, জাস্ট বলে দেবো। দেখো এইখানে যে যেটা সংরক্ষণশীল বল হলো, এটা মেনে চলে সংরক্ষণশীল বল হয়, এটা না মানলে সেটা কি হবে বলতো অসংরক্ষণশীল বল হবে। অর্থাৎ কোন কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসতে কোয়ান্টিটির উপর যে বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হয় না, জাস্ট হয় জায়গা রেখে বা হয় না, সেই বলকে বলা হয় অসংরক্ষণশীল বল। একটা পূর্ণচক্র সম্পন্ন করে আদি অবস্থানে ফিরে আসবে, মোট কৃতকাজ শূন্য হবে না। মোট কৃতকাজ শূন্য হলে সংরক্ষণশীল বল, মোট কৃতকাজ শূন্য না হলে সংরক্ষণশীল বল নয়। ঠিক আছে, আবার এটা দেখো, কোন কণা এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়ার সময় কণাটির উপর যে বল দ্বারা কৃতকাজ কণাটির গতিপথের উপর নির্ভর করে। ঠিক আছে, আদি অবস্থান ও শেষ অবস্থানের উপর নির্ভর করে না, জাস্ট লিখবা গতিপথের উপর নির্ভর করে। এখানে নির্ভর করতো না, অসংরক্ষিত বলের ক্ষেত্রে গতিপথের উপরে নির্ভর করবে, আদি অবস্থান ও শেষ অবস্থানের উপর নির্ভর করবে না। এটাকে আমরা কি বলবো বলতো অসংরক্ষণশীল বল। এটার ঠিক বিপরীত সংজ্ঞা কি বলতো অসংরক্ষণশীল বল। তাহলে সংজ্ঞাগুলো আমি আর লিখে দিলাম না, আমি জাস্ট ঘটনা এখন কি করবো বলতো ব্যাখ্যা করবো। ঠিক আছে, তাহলে চলো দেখো আমরা দেখি অভিকর্ষ বলটা আসলেও সংরক্ষণশীল বল হয় কি না। তাহলে এরকম একটা কেস আমি তোমাকে প্রথমে কি করলাম বলতো আলোচনা করলাম। ধরো এরকম একটা কেস হলো, তুমি একটা বস্তুকে উপরের দিক বরাবর নিক্ষেপ করতেছো। তাহলে এখানে যদি একটা বস্তু থাকে এম ভরের একটা বস্তুকে তুমি উপরের দিক বরাবর ইউ বেগে ধরো নিক্ষেপ করছো, তাহলে বস্তুটি উঠতেছে 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 উঠতেছে, সর্বোচ্চ উচ্চতায় উঠবে, ওঠার পরে বস্তুটা আবার কি হবে বলতো নিচের দিক বরাবর চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা ধরো বস্তু এখানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে, এটা হলো বস্তুর সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, তাহলে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, বস্তুটি উপরের দিক বরাবর উঠতেছে উঠতেছে, একটা নির্দিষ্ট উচ্চতা ওঠার পর কি হবে বলতো আবার সে নিচের দিক বরাবর চলে আসবে। তাহলে বস্তুটা কি হলো, এটা এ বিন্দুটা তার ছিল আদি অবস্থান, এখান থেকে সে বি বিন্দুতে উঠলো সর্বোচ্চ উচ্চতায়, বি থেকে আবার কিছুক্ষণ পরে বস্তুটা নেমে নিচের দিক বরাবর এ বিন্দুতে চলে আসে। তাহলে দেখো এই তো উপরের দিক বরাবর গেল, নিচে আবার এই বিন্দুতে ফিরে আসলো, গেল আসলো, যাওয়া আসা যাওয়া আসা, তার মানে এখানে কি হলো একটা পূর্ণ চক্র সম্পন্ন করলো। এর থেকে বিতে গিয়েছে, বি থেকে এতে চলে আসে, এ বি বি এ, এ বি বি এ, এটা একটা পূর্ণ চক্র। বুঝছো? তাহলে এই পূর্ণ চক্রে টোটাল কাজের পরিমাণ কত হবে সেটা একটু আমরা বের করে দেখি। দেখো এখন বলো একটা বস্তু যখন উপরের দিক বরাবর যায় তখন ওই বস্তুটার উপর অভিকর্ষ বল কোন দিক বরাবর কাজ করে। আমরা জানি অভিকর্ষ বল হলো ওজন, অভিকর্ষ বলটা কি বলতো ওজন। তাহলে বস্তু ধরো উপরের দিক বরাবর উঠতেছে উঠতেছে উঠতেছে, কোন একটা মুহূর্তে মাঝখানে আমরা একটা কি নিলাম বলতো বস্তুকে ধরবো, এই বস্তুটা, এই বস্তুটাতে বলতো ভাইয়া ওজন কোন দিক বরাবর কাজ করবে, ওজন নিচের দিক বরাবর কাজ করবে, ওজন এমজি নিচের দিক বরাবর, বস্তুটা উপরের দিক বরাবর উঠতেছে, তাহলে বস্তুটা সরণ কোন দিকে, সরণটা উপরের দিক বরাবর, এই সরণ কোন দিকে বলতো উপরের দিকে। এ থেকে বি বিন্দুর মাঝখানে যে উচ্চতা ছিল এই উচ্চতাটাকে আমরা ধরে নিলাম কত বলতো এইচ। তাহলে এর থেকে বি বিন্দুতে যখন যাচ্ছে তখন বস্তুটার টোটাল সরণ কত এইচ, কোন বলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, মানে বস্তুটার উপর বল কাজ করতেছে এমজি, আর বস্তুটি উপরের দিক বরাবর কত উচ্চতায় উঠছে এইচ উচ্চতায় উঠছে। তাহলে আমরা যদি কাজ বার করতে চাই তাহলে বলো কাজের সংজ্ঞা তোমাদেরকে আমি কি বলেছিলাম, কাজ কোথা থেকে কোথায় যাতে, এ থেকে বিতে যাতে, অর্থাৎ এবি পথিকৃত কাজ ডাব্লিউ এবি।
তাহলে কাজ মানে হলো বল, এবি পথে বল কতটুকু, তারপর এবি পথের সরণ কতটুকু, এইচ পরিমাণ সরণ, বল সরণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণের কস, বল এবং সরণের মধ্যবর্তী কোণের কস। তাহলে কস লিখলাম। বলো অভিকর্ষ বল কোন দিক বরাবর কাজ করতেছে? নিচের দিক বরাবর। সরণ কোন দিকে? উপরের দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে ডাব্লিউ সমান কত আসতেছে দেখো তো। এই তো বলটা, কোন বল কাজ করতেছে? একটা বস্তুকে যখন তুমি উপর দিকে নিক্ষেপ করছো, তুমি নিক্ষেপের মুহূর্তে বল দিয়েছো, তারপরে কিন্তু আর কোনো বল দাও না, বস্তুটা এখন উপর দিক বরাবর উঠতেছে, অভিকর্ষ বল এর উপর কাজ করতেছে, অভিকর্ষ বস্তুটা উপর দিক বরাবর উঠতেছে, অভিকর্ষ বল নিচের দিক বরাবর কাজ করতেছে। তাহলে বস্তুর উপর একমাত্র বল কাজ করতেছে অভিকর্ষ বল, অর্থাৎ বস্তুটার ওজন। তাহলে বলটা হবে আমাদের বস্তুর ওজন এম জি, সরণ হলো আমাদের এইচ, cos 180 ডিগ্রির মান কত ভাইয়া? -1। মানে আমরা কি পাচ্ছি? -mgh। এটা হলো এর থেকে বিতে যেতে কৃত কাজ। তাহলে পূর্ণ চক্র সম্পন্ন করার জন্য কি করতে হবে? বস্তুটাকে আবার বি থেকে এতে আসতে হবে। তাহলে দেখো বলা আছে কোন একটি কণা একটি পূর্ণ চক্র সম্পূর্ণ করে তার আদি অবস্থানে ফিরে আসে। তাহলে পূর্ণ চক্র সম্পূর্ণ করে আবার আদি অবস্থানে ফিরে আসবে। আদি অবস্থানটা কোনটা? এ বিন্দু। এ বিন্দু থেকে নিক্ষেপ করেছিলাম, আবার এই বিন্দুতে ফিরে আসছে। তাহলে আমরা দেখি এর থেকে বিতে উঠতে তো কাজটা আমরা বের করেছি, বি থেকে এতে আসতে কাজ কতটুকু হবে। তাহলে আমরা যদি ডাব্লু বি এ বের করতে চাই, তাহলে সেটা কতটুকু হবে দেখো তো ভাইয়া। এই বস্তুটা যখন এখানে ধরো যে এখান থেকে এখন এখানে আসতেছে, এই যে মাঝখানে কোন একটা পথ আমরা এখানে নিলাম, তাহলে বস্তুটা যখন এখানে, তখন বস্তুটার ওজন কোন দিক বরাবর কাজ করতেছে বলো তো ভাইয়া? ওজন নিচের দিক বরাবরই কাজ করতেছে। এবার সরণ কোন দিকে হচ্ছে? উপর থেকে নিচের দিক বরাবর আসতেছে, অর্থাৎ বল এবং সরণ একই দিকে, সরণটাও নিচের দিক বরাবর। তাহলে আমরা যদি কাজ বার করতে চাই, আমাদের লাগবে বল। তাহলে কোন বলের ক্রিয়া বস্তুটি নিচের দিক বরাবর আসতেছে? অভিকর্ষ বল, অর্থাৎ বস্তুর ওজনের জন্য নিচের দিক বরাবর আসতেছে। তাহলে বল ইনটু সরণ, সরণ কত? এইচ, এবং তাদের মধ্যবর্তী কোণের কস, কস লিখলাম। কোণ কত ডিগ্রি ভাইয়া? বস্তুটা নিচের দিক বরাবর আসছে, অভিকর্ষ বল নিচের দিকে, সরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে বড় সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0। তাহলে এখান থেকে আমরা কত পাবো বলতো? mgh, mgh। তাহলে এর থেকে বি থেকে তো আমরা কাজ বার করলাম -mgh, বি থেকে এতে আসতে কাজ হলো কত বলতো? mgh। এই পূর্ণ চক্রে টোটাল কাজ কত? পূর্ণ চক্রে টোটাল কাজ আমরা যদি বার করতে চাই, দেখো কত আসে। পূর্ণ চক্রে মোট কাজ, মোট কাজ, এটাকে আমরা ডাব্লু টোটাল দ্বারা প্রকাশ করলাম। ডাব্লু টোটাল সমান কত আসবে দেখো তো। এ থেকে বিতে যেতে কৃত কাজ প্লাস বি থেকে এতে আসতে কৃত কাজ। এর থেকে বিতে যেতে কৃত কাজ আমরা কত পেয়েছি? -mgh। বি থেকে এতে আসতে কৃত কাজ আমরা কত পেয়েছি? mgh। তাহলে -mgh প্লাস mgh কেটে গিয়ে কত আসবে বলতো? 0। বুঝছো? তাহলে আমরা দেখলাম একটা বস্তু যদি অভিকর্ষ বলের প্রভাবে কোথাও গিয়ে আবার আদি অবস্থানে ফিরে আসে, তাহলে অভিকর্ষ বল দ্বারা যদি ওই পূর্ণ চক্রে মোট কাজ বার করতে চাই, দেখো আমরা কিন্তু অভিকর্ষ বল দ্বারা কাজ নিয়েছি। এর mgh cos 180 ডিগ্রি, বলটা আমাদের কি ছিল? অভিকর্ষ বল। তাহলে এর থেকে বিতে যেতে আমরা অভিকর্ষ বল দ্বারা কাজ বের করেছি, বি থেকে এতে আসতে আমরা অভিকর্ষ বল দ্বারা কাজ বের করেছি। এই অভিকর্ষ বলের নিচে, তাহলে এর থেকে বিতে যেতে অভিকর্ষ বল দ্বারা কাজ, আর বি থেকে এতে আসতে অভিকর্ষ বল দ্বারা কাজ, দুইটা আমরা বের করেছি। টোটাল পূর্ণ চক্রে কাজ বের করেছি, আমরা কত পাইলাম? 0। তাহলে একটা বস্তু পূর্ণচক্র সম্পূর্ণ করে তার আদি অবস্থানে আসলে যে বল দ্বারা, আমরা কোন বল দ্বারা কাজ বার করলাম? অভিকর্ষ বল দ্বারা। যে বল দ্বারা কাজের পরিমাণ কি হবে বলতো? 0 হবে। ওই বলটাকে আমরা কি বলবো বলতো? সংরক্ষণশীল বল। বুঝছো? এটাই ছিল আমাদের কি বলতো? প্রথম সংজ্ঞা। বুঝছো? এখন দেখো আমরা প্রথম সংজ্ঞার আরো একটা एग्जांपल দেখি। আমরা দেখো কেস 2 ঘটনা, আমরা 2 নাম্বার ঘটনা দেখি কেস 2। যেমন আমরা বলেছি কি বলতো? স্প্রিং বল। আমরা বলেছি কি বলতো? স্প্রিং বল, স্প্রিং বল। ওকে, তাহলে স্প্রিং বল দ্বারা যদি আমরা কি করে বলতো কাজটি হিসাব করতে চাই, তাহলে আমাদের কি হবে দেখো। ধরো একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এই স্প্রিংটা তার স্বাভাবিক অবস্থায় আছে, এটা তার স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা। ওকে, স্প্রিং এর স্বাভাবিক অবস্থা আছে, আমরা সংকোচন করে নেই, প্রসারণ করি। স্প্রিং এর এটা আমাদের হলো বদ্ধ প্রান্ত, এটা হলো মুক্ত প্রান্ত, অর্থাৎ এক প্রান্ত আমরা বেঁধে দিয়েছি একটা দেয়ালের সাথে, আর এক প্রান্ত আমাদের কি আছে বলতো? মুক্ত অবস্থায় আছে। এখন আমরা এই স্প্রিংটার মুক্ত প্রান্তে ধরে এভাবে বাইরের থেকে বল প্রয়োগ করে স্প্রিংটাকে টেনে প্রসারিত করলাম। স্প্রিংটাকে যদি টেনে প্রসারিত করি, তাহলে ধরো এভাবে স্প্রিংটা একটু প্রসারিত হয়ে গেল।
ওকে, টেনে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে একে প্রসারিত করেছি। স্প্রিং এর মুক্ত প্রান্ত সাম্যাবস্থায় বা স্বাভাবিক অবস্থায় এখানে ছিল। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় সাম্য অবস্থা। এটাকে কি বলা হয়? সাম্য অবস্থা। তাহলে মুক্ত প্রান্ত যেটা আছে, মুক্ত প্রান্তটা আগে এখানে ছিল। তাহলে মুক্ত প্রান্তের প্রাথমিক অবস্থা এখানে ছিল, তার ইনিশিয়াল সরণ কত? মুক্ত প্রান্তের ইনিশিয়াল সরণ, কোনো সরণ ছিল না। ইনিশিয়াল সরণটাকে আমরা কি ধরলাম বলতো? জিরো। তোমাদের কি স্প্রিং বল দ্বারা কৃত কাজ আমি অলরেডি বের করে দেখাইছি ভাই, এগুলো সংকোচন প্রসারণ আমি দেখা দিয়ে আসি। তাহলে এখান থেকে এইটুকু আমরা কি ঘটাইছি বলতো? সরণ ঘটাইছি। এই সরণের পরিমাণ আমরা ধরলাম এক্স পরিমাণ সরণ ঘটাইছি। তাহলে মুক্ত প্রান্তের ফাইনাল সরণ কত? ফাইনাল সরণ হবে এক্স পরিমাণ। ঠিক আছে, তাহলে দেখো একটা স্প্রিং কে যখন আমরা এই দিক বরাবর বাইরে থেকে বল প্রয়োগ করে টেনে প্রসারিত করব, বাইরে থেকে বল প্রয়োগ করে টেনে প্রসারিত করব, তুমি তখন দেখবা তোমার এই হাতটা একটা ভিতরের দিক বরাবর একটা বল অনুভব করতেছে। তুমি যতই টানবা দেখবা তত ভিতরের দিক বরাবর তোমার হাতটা একটা বেশি বল অনুভব করতেছে। তাহলে স্প্রিং এর ভিতরে একটা বাধাদানকারী বল উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি প্রত্যয়নী বল। বুঝছো? তাহলে প্রত্যয়নী বলটা কোন দিক বরাবর কাজ করবে? তুমি যে দিক বরাবর সরণ ঘটাবা তার বিপরীত দিক বরাবর। আমরা দেখে আসি প্রত্যয়নী বলের মান সরণের সমানুপাতিক, কিন্তু দিক কি হয় বলতো? বিপরীত দিকে হয়। তাহলে দেখো এটাই ছিল আমাদের প্রত্যয়নী বল বা স্প্রিং বল। প্রত্যয়নী বল বা কি বলতো? স্প্রিং বল। এই তো তুমি স্প্রিং কে টেনে প্রসারিত করতে চাচ্ছ, স্প্রিং এর নিজের ভিতরে একটা বল উৎপন্ন হয়েছে, যেটা প্রসারণকে কি করবে বলতো? বাধা দেওয়ার চেষ্টা করবে, যেটা প্রসারণের বিপরীত দিক বরাবর কাজ করবে। বুঝছো? তুমি বাহ্যিক বল অপসারণ করার সাথে সাথে এই স্প্রিং বল বা প্রত্যয়নী বলের কারণে স্প্রিংটা তার আদি অবস্থানে ফিরে আসবে। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, তুমি একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় ছিল, বাইরে থেকে বল প্রয়োগ করে স্প্রিংটাকে কি করলে বলতো? প্রসারিত করলাম। ফলে স্প্রিং এর ভিতরে একটা কি হলো বলতো? বল উৎপন্ন হলো। তুমি এই স্প্রিংটা ছেড়ে দেওয়ার সাথে সাথে স্প্রিংটা তার সাম্য অবস্থায় ফিরে আসবে তার প্রত্যয়নী বলের কারণে। এই প্রত্যয়নী বল দ্বারা স্প্রিং এর উপর কৃত কাজের আমরা একটা ইকুয়েশন লিখে আসি, যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ W ইজ ইকুয়াল হাফ কে এক্স ইনিশিয়ালের উপর স্কয়ার মাইনাস এক্স ফাইনালের উপর স্কয়ার। এটা হলো স্প্রিং বল দ্বারা কৃত কাজের ইকুয়েশন। আমরা দেখে আসি ভাইয়া, না হলে তুমি আমার এই প্লেলিস্টে আছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হিসাব, ওই প্রমাণটা দেখে আসো। ঠিক আছে, তাহলে এখন যদি স্প্রিং বল দ্বারা কৃত কাজটা আমরা যদি হিসাব করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কৃত কাজটা কত হবে দেখো। এখন একটু খেয়াল করে দেখো, আমি একটু বিন্দু থেকে বিন্দুতে কি করি বলতো? চিহ্নিত করি। এটা ছিল আমাদের সাম্য অবস্থায় বিন্দু হলো এ, এর থেকে আমরা বি বিন্দু পর্যন্ত স্প্রিংটাকে কি করেছিলাম বলতো? প্রসারিত করেছিলাম। তাহলে এর থেকে বিতে যখন তুমি নিয়ে গেছো তখন কৃত কাজ কতটুকু হয়েছে? এর থেকে বিতে স্প্রিং এর সংকোচ প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত? তাহলে এর থেকে বি পথে কৃত কাজ W ইজ ইকুয়াল হবে হাফ কে এক্স ইনিশিয়াল স্কয়ার মাইনাস এক্স এফ স্কয়ার। যেখানে কে টা কি ভাইয়া? এটা আবার বলিও না ভাই, কে আবার কই থেকে আসলো? হ্যাঁ, কে হলো স্প্রিং ধ্রুবক, এগুলো আমরা পরে আসি ভাইয়া। কে হলো স্প্রিং ধ্রুবক। তাহলে দেখো হাফ কে ইনিশিয়াল সরণ কত ছিল বলতো? শূন্য, সাম্য অবস্থায় ছিল। তাহলে শূন্যের উপর স্কয়ার মাইনাস ফাইনাল সরণ কত? এক্স পরিমাণ, তাহলে এক্স এর উপর স্কয়ার। তাহলে আমরা কৃত কাজের পরিমাণ কত পাচ্ছি? মাইনাস হাফ কে এক্স স্কয়ার এর থেকে বিতে। এখন দেখো এই স্প্রিংটা তো কি হয়েছে বলতো? টেনে তুমি কি করছো বলতো? প্রসারিত করেছিলাম। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ তুমি কি করছো বলতো? মার্কস এর থেকে বিতে গিয়ে তুমি যদি ছেড়ে দাও স্প্রিংটা কোথায় চলে আসবে বলতো? আমার সাম্য অবস্থায় চলে আসবে। বুঝছো? এখন যদি এই অবস্থা থেকে স্প্রিংটাকে যদি কি করে বলতো? আদি অবস্থানে নিয়ে আসতে চাও, ধরো এই দিক বরাবর আবার বল প্রয়োগ করে তুমি এই দিক বরাবর নিয়ে আসতেছো। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, একটু একটু খেয়াল করে দেখো। তাহলে এখন যদি আমরা স্প্রিংটা যদি তার সাম্য অবস্থায় চলে আসে, এর থেকে বিতে গেছে, আবার যদি বি থেকে এতে যদি কি হয় বলতো? চলে আসে, তাহলে কি হবে এখন খেয়াল করো তো। তাহলে দেখো তো ভাইয়া, আমাদের স্প্রিংটা ছিল এখানে বি বিন্দুতে, তারপর স্প্রিংটা আসছে কোথায়? এ বিন্দুতে। তাহলে সরণ কোথা থেকে কোথায় এসে? এখান থেকে এইটুকু সরণ হয়েছে। এখন বলো ইনিশিয়াল পয়েন্টটা কোথায়? বি থেকে এটা আসার সময় সরণ যে হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট কোথায়? বি হলো ইনিশিয়াল পয়েন্ট। তাহলে এটা হলো আমাদের ইনিশিয়াল পয়েন্ট, যেখানে সরণ কত বলতো? এক্স পরিমাণ, সরি সরণটা হচ্ছে এক্স পরিমাণ। আর ফাইনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্টে আমাদের সরণ কত বলতো? শূন্য, কারণ এটা সাম্য অবস্থা। ফাইনাল পয়েন্টটা কোথায় আসছে? সাম্য অবস্থায় চলে আসছে, মানে সাম্য অবস্থা থেকে পার করে কি হয় না বলতো? সরণ হয় নাই। কিন্তু ইনিশিয়াল সরণ যেটা, এটা সাম্য অবস্থা থেকে কত দূরে ছিল? এখান থেকে এটুকু দূরত্ব কত ছিল? এক্স পরিমাণ। এখান থেকে এটুকু দূরত্ব এক্স পরিমাণ। বি থেকে যখন এ আসতেছে তখন তার ইনিশিয়াল সরণটা এক্স পরিমাণ, আর ফাইনালি স্প্রিংটা কোথায় চলে আসছে? তার সাম্য অবস্থায় চলে আসছে, মানে ফাইনাল সরণটা কোথায়? শূন্য অবস্থা। আমরা বলে দিয়েছিলাম এই সূত্র যখন প্রমাণ করেছিলাম,
যে এক্স আই আর এক্স এফ সবসময় সাম্য অবস্থার থেকে দূরত্ব নিতে হবে। কোথা থেকে নিতে হবে? সাম্য অবস্থার থেকে দূরত্ব নিতে হবে। তোমাদের মনে আছে কিনা আমি জানি না। তাহলে ইনিশিয়াল সরণ অথবা ফাইনাল সরণ যেটা নাও সবসময় কোথায় থেকে হবে? সাম্য অবস্থার থেকে হবে। তাহলে দেখো এই যে ইনিশিয়াল সরণটা যদি নিতে চাও এক্স আই, এটা কোথায় আছে? সাম্য অবস্থা ছিল এখানে, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। কতটুকু দূরত্বে আছে? এক্স দূরত্বে আছে। তাহলে ইনিশিয়াল সরণটাই কত? এক্স। আর ফাইনাল সরণটা আমাদের কত? 0। তাহলে বি থেকে এতে আসতে যদি আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজ এখন হিসাব করতে চাই, তাহলে ডাব্লিউ বি এ সমান কত হবে বলো? হাফ কে, সূত্র আমাদের একটাই, এক্স ইনিশিয়াল স্কয়ার মাইনাস এক্স এফ স্কয়ার। তাহলে বি এর প্রতি কৃত কাজ কত হবে আমাদের? হাফ কে, ইনিশিয়াল সরণটা এক্স স্কয়ার আর ফাইনাল সরণটা 0 তার উপর স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? হাফ কে এক্স স্কয়ার। তাহলে এর থেকে বিতে গেলে আমরা কৃত কাজ পাচ্ছি মাইনাস হাফ কে এক্স স্কয়ার, বি থেকে এতে আসলে আমরা কৃত কাজ পাচ্ছি হাফ কে এক্স স্কয়ার। এখন আমাদের কথা হলো এই যে প্রান্ত বিন্দু যেটা ছিল, প্রান্ত বিন্দুর কণাটা প্রসারিত হয়েছে আবার আগের অবস্থায় ফিরে আসে, প্রসারিত হয়েছে আবার আগের অবস্থায় ফিরে আসে, মানে কি একটা পূর্ণ চক্র সম্পন্ন করছে। তাহলে পূর্ণ চক্রের টোটাল কৃত কাজ কত হবে? তাহলে এখন যদি আমরা পূর্ণ চক্রে মোট কৃত কাজ বার করতে চাই, তাহলে সেটা কত হবে? দেখো, পূর্ণ চক্রে মোট কৃত কাজ, কৃত কাজ, এটাকে আমরা ডাব্লিউ টোটাল দ্বারা প্রকাশ করলাম। ডাব্লিউ টোটাল ইকুয়াল কি হবে? ডাব্লিউ এর থেকে বিতে যাবা, আবার কি আসবা বলতো? বি থেকে এতে চলে আসবা। তাহলে এর থেকে বিতে কৃত কাজ আমাদের কত আসছে? মাইনাস হাফ কে এক্স স্কয়ার। আর বি থেকে এতে কৃত কাজ কত আসছে? হাফ কে এক্স স্কয়ার। এটা কেটে গিয়ে কত আসছে বলতো? 0 চলে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্প্রিং বল দ্বারা কৃত কাজ একটা পূর্ণ চক্রে কি হয় বলতো? 0 হয়ে যায়। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজও কি হবে বলতো? মানে স্প্রিং বল দ্বারা কৃত কাজ যেহেতু পূর্ণ চক্রে 0, তাহলে স্প্রিং বলটা কি হবে? সংরক্ষণশীল বল হবে। বুঝছো? এবার কি সংজ্ঞাটা বোঝা গেছে? যে কোনো একটি কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে যে বল দ্বারা কৃত কাজ 0 হবে, সেই বলটাকে বলা হবে কি বলতো? সংরক্ষণশীল বল। বোঝা গেছে কি বলছি? তাহলে অভিকর্ষ বল এবং স্প্রিং বল এই দুইটা কি বলতো? সংরক্ষণশীল বল। আমি এতে দুইটা দেখালাম। তড়িৎ বল এবং চুম্বক বল কি বলতো? সংরক্ষণশীল বল হয়। আমি যেহেতু এগুলো এখন তড়িৎ বল চুম্বক বল তোমাদেরকে পড়াই নাই, সো আমি এগুলোতে লিখলাম। ওকে, জাস্ট এই দুইটা পড়াইছি, এই দুইটা তোমাদেরকে আমি দেখাই দিলাম। ওকে, তাহলে দেখো, এখন দেখো সংরক্ষণশীল বল তো আমরা কি করলাম বলতো? দেখলাম। এখন আমরা সোজা পথের জন্য কি করলাম বলতো? দেখলাম। ভাইয়া সোজা পথে যদি কোনো একটা বস্তু সরল না হয়, বস্তুটা যদি বক্রপথে সরল হয় তাহলে কি ঘটবে? যদি বক্রপথে সরল হয় তাহলে কি ঘটবে? তাহলে তোমরা একটু এই দুইটা জিনিস তুলে নাও, সুন্দর করে দেখো। আমি যেভাবে যেভাবে লিখে দিয়েছি এইভাবে খাতায় সুন্দর করে লিখে রাখো, তাহলে পরীক্ষার আগের রাতে যখন এগুলো দেখবা বা এগুলো যখন পড়বা তখন পড়ে ফিল পাবা, বুঝতে পারবা জিনিসপাতিগুলো আর কি। ঠিক আছে? ওকে, তাহলে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় নোট করে নাও। আমি সরে গেলাম। ওকে, 1 2 3। ওকে, আই হোপ তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছো। চলো এখন আমরা একটু এই কেস 1 আর কেস 2 একটু মিশিয়ে দিই। আমরা আর একটা কেস দেখি। দেখো, বস্তুটা যদি এরকম সোজা পথে না চলে, দেখো এটাও আমাদের কি ছিল? উপরে গিয়েছিল আবার নিচে আসছে, সোজা পথে চলছে। যদি বক্র পথে চলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো বের করবো একটু দেখার চেষ্টা করি আমরা। দেখো, চলো কেস 3। ধরো কোন একটা বস্তু এ বিন্দুতে ছিল, একে আমি এই পথ বরাবর ঘুরে এই বি বিন্দুতে নিয়ে গেছি। বই দেখবে এরকম আঁকা বাঁকা পথ দেওয়া আছে। ঠিক আছে? আবার এই বি বিন্দু থেকে সে ফেরত আসলো, আবার ধরে এরকম কোন একটা পথে এই বিন্দুতে ফিরে আসলো। ওকে, এটা আর একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ ছিল, এই পথে গিয়েছে, বি থেকে এটা আবার ফিরে আসে এই পথে। ঠিক আছে? এখন তাহলে কি হবে দেখো। তাহলে এখন দেখো এই বস্তুটা এর থেকে বিতে গিয়েছিল, বি থেকে আবার কোথায় আসে বলো তো? এতে ফিরে আসে। তাহলে আমরা কাজের সংজ্ঞা পড়েছিলাম বল এবং সরণ। বল ইন্টু সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে কি বলা হয় বলতো? কাজের সংজ্ঞা, কাজ বলা হয়, কাজ। তাহলে এই বস্তুটা যদি অভিকর্ষ বলের প্রভাবে যদি এর থেকে বিতে যায় আর বি থেকে যদি এতে ফিরে আসে, তাহলে আমরা কিভাবে কি করবো বলতো? এটার মান হিসাব করে এটা একটু আমরা দেখি। তাহলে যদি এ এবং বি বিন্দুর মাঝখানে যদি আমরা সরণ নিতে চাই, সরণ কাকে বলে বলতো? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক যে দূরত্ব, এটা কি হবে বলতো? আমাদের সরণ।
আচ্ছা, আমার কালার পেনের কালি শেষ হয়ে গিয়েছে, খেয়াল করে নেই। দেখো, যাই হোক, দেখো, তাহলে এর থেকে বিতে গেল, এটা তার সরণ। আবার বি থেকে যখন এতে চলে আসছে, তখন তার সরণ কোনটা হবে? সরলরৈখিক দূরত্ব। বি থেকে এর মাঝখানে সরলরৈখিক দূরত্ব, এই যে এটা। ওকে, তাহলে এখন দেখো, যখন এর থেকে বিতে বস্তুটা যাবে, তখন আমরা কৃতকাজ কিভাবে হিসাব করব, অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কিভাবে হিসাব করব? তাহলে দেখো, আমরা কি করতে পারি, এই যে এর থেকে বি পথটা যেটা আছে, এটাকে আমরা দুইটা উপাংশে কি করতে পারি বলতো, বিভক্ত করতে পারি। ধর এই দিক বরাবর একটা উপাংশ নাও, উলম্ব দিকে একটা উপাংশ নাও, এটা, আর আনুভূমিক দিকে একটা কি নাও বলতো, উপাংশ। এটা আমি একটু নীল কালি দিয়ে অঙ্কন করার চেষ্টা করতেছি, যদি আমার মার্কার একটু কালি কম, সরি। দেখো, আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা কি করলাম, এই যে এ বি সরণ যেটা ছিল, এই সরণটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম, এটা একটা পথ নিলাম, এটা একটা পথ নিলাম। অর্থাৎ এই পথে কৃত কাজ যে কথা, এটার দুইটা যদি লম্ব উপাংশ বার করি, তাহলে কি করতে হবে বলতো, এই দিক বরাবর একটা অংশ থাকবে, এই দিক বরাবর একটা অংশ থাকবে। উপাংশের শর্ত কি ছিল, উপাংশ ভেক্টরের শর্ত তোমরা পড়ছো কিনা জানি না, যে একটা ভেক্টরকে দুই বা ততোধিক অংশে যদি এমন ভাবে বিভক্ত করা হয় যে বিভক্ত অংশগুলোর যোগফল মূল ভেক্টরের সমান, তখন এই বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলা হয়। তাহলে উপাংশ বের করার জন্য লম্ব অংশ, এইটা যদি আমরা লম্ব উপাংশ নেই, তাহলে কি করতে হবে বলতো, এখান থেকে এর উপর একটা লম্ব টেনে দিতে হবে। অর্থাৎ এটার বিপরীত রেখা এখানে অঙ্কন করতে হবে, আর এটার বিপরীত রেখা এই দিক বরাবর একটা অঙ্কন করতে হবে। বুঝছো? আমি একটু কালো পেন ইউজ করি, দেখো। ওকে, এটার বিপরীত রেখা এখানে অঙ্কন করলাম, এটার আবার বিপরীত রেখা আমি কি করবো বলতো, এইখানে। তাহলে এই সরণের এক্স অক্ষ বরাবর উপাংশ এইটুকু, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এইটুকু। তাহলে এর থেকে বিতে নিতে কৃত কাজ যে কথা, আমি বলবো এখান থেকে এখানে নাও ওই কৃত কাজ, প্লাস এখান থেকে এইখানে নাও এই কৃত কাজ, এই দুটা যোগ করে এর থেকে বিতে নিতে কৃত কাজের কি হবে বলতো, সমান হবে। তাহলে আমি যদি এখন নামকরণ করি, দেখো তো, এ, এটা বি আছে, এটাকে নাম দিলাম আমি সি, এই বিন্দুকে নাম দিলাম আমি কি বলতো, ডি। আচ্ছা, তাহলে এ বি পথটাকে আমি দুইটা পথে ভাগ করছি, একটা হলো এসি আর একটা কি বলতো, এডি। একটা হলো এসি আর একটা হলো এডি। তাহলে এবি পথে নিতে কৃত কাজ, ওইটা কার সমান হবে, এসি পথে কৃত কাজ প্লাস এডি পথে কৃত কাজ। তাহলে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এবি সমান হবে ডাব্লিউ এসি প্লাস ডাব্লিউ এডি। তাহলে কথা হলো, এখান থেকে এটুকু সরণের মান আসলে কত, এখান থেকে এটুকু সরণ, এটাকে আমরা ধরে নিলাম এক্স, আর এখান থেকে এইটুকু যে উচ্চতা, এই উচ্চতাকে আমরা ধরে নিলাম কি বলতো, এইচ। উচ্চতা যেহেতু, এই উচ্চতাকে আমরা কি ধরলাম বলতো, এইচ উচ্চতা ধরলাম। ওকে, এখন দেখো আমরা কোন বল দ্বারা কাজ করব, অভিকর্ষ বল দ্বারা কাজ হিসাব করব। তাহলে বস্তুটা যখন এটা ছিল আমাদের বস্তু, এই পথ বরাবর যখন যাচ্ছে, তাহলে ধরো এই পথের কোন একটা সময় এই বস্তুটা এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, পথে যাওয়ার কোন একটা সময়, বলো অভিকর্ষ বল কোথায়, নিচের দিক বরাবর। সরণ কোন দিক বরাবর, এখান থেকে এই দিক বরাবর, এটা হলো আমাদের সরণ এক্স। বলো বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এর থেকে সি পথে যদি আমরা কৃত কাজ বার করতে চাই, তাহলে কৃত কাজ আমাদের কত হবে, mg ইন্টু এক্স কস 90 ডিগ্রি, বল ইন্টু সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণের কস, প্লাস এটি পথে যদি কৃত কাজ বার করতে চাই, তাহলে কি হবে, ধরো এই বস্তুটা এখানে ছিল, কোন একটা মুহূর্তে ধরো এখানে গেছে, তাহলে দেখো তো ভাইয়া, বস্তুর আমাদের যে ওজন কোন দিক বরাবর, নিচের দিক বরাবর, আর এইচটা কোন দিক বরাবর, উপরের দিক বরাবর। তাহলে বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে। তাহলে বল হলো এমজি, সরণ হলো এইচ পরিমাণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। তাহলে এই বিপথে কৃত কাজ, তাহলে দেখো এটুকু তো শূন্য চলে আসবে, আর এটুকু কত আসবে, মাইনাস এমজি এইচ। এটা আসলে আমাদের এই বিপথে যদি নাও, তাহলে কৃত কাজটা আসলে কতটুকু আসবে। ঠিক আছে, এখন দেখো আবার বস্তুটা কোথা থেকে কোথায় চলে আসে, বৃত্ত থেকে এতে চলে আসছে, পূর্ণচক্র সম্পূর্ণ করে কোথায় আসবে, বৃত্ত থেকে এতে আসবে। তাহলে আমরা সরলটাকে দুইটা অংশে বিভক্ত করে নিব, এখন আবার বি এ সরলটাকে দুইটা অংশে বিভক্ত করে নিব। ওই দুইটা অংশে কি হবে, তাহলে এটাকে দুইটা অংশে যদি ভাগ করো, তাহলে এটা একটা অংশ হবে আর এইটা একটা অংশ হবে। তাহলে বৃত্ত থেকে এতে নিতে কৃত কাজ, এটা ভাগ হয়ে যাবে বৃত্ত থেকে সিতে নিতে কৃত কাজ প্লাস বৃত্ত থেকে ডিতে নিতে কৃত কাজ। তাহলে আমাদের দেখো তো ডাব্লু বি এ সমান কি চলে আসবে বলো, ডাব্লু বিডি প্লাস ডাব্লু
বি সি। এখন দেখো এই পথে যখন যাবে তখন এই বস্তুটা এখান থেকে কোথায় যাবে বলো তো? এই পথে কোনো একটা সময় এখানে গেল, তো বলো বস্তুটার ওজন কোন দিক বরাবর? নিচের দিক বরাবর। সরণ কোন দিক বরাবর? এই দিক বরাবর। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ডাব্লিউবিডি সমান হবে এমজি ইন্টু এক্স কস 90 ডিগ্রি। ডাব্লিউবিসি মানে বস্তুটা এখানে ছিল, এইখানে আসতেছে, তাহলে ওজন কোন দিক বরাবর? নিচের দিক বরাবর। সরণের মান কতটুকু? এইচ পরিমাণ। সরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে আমরা যদি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নিই, বল হলো এমজি, সরণ হলো এইচ, বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এখান থেকে এটুকু জিরো চলে আসবে, আর এটা হবে কত বলতো? এমজি এইচ। তাহলে এই বস্তুটা এর থেকে এই বিতে গেছে, বির থেকে আবার কোথায় আসে বলতো? এতে আসছে। এর থেকে বি, বির থেকে আবার কোথায় বলতো? এ। তাহলে পূর্ণ চক্রে মোট কাজ, পূর্ণ চক্রে মোট কাজ, মোট কাজ ডাব্লু টোটাল ইকুয়াল ডাব্লু এবি প্লাস ডাব্লু বি। তাহলে এই বি পথে যখন গেছে তখন কৃত কাজ মাইনাস এমজিএইচ, আর বি এ পথে যখন আসে তখন কত বলতো? এমজিএইচ। তাহলে এটা থেকে এটা টোটাল কৃত কাজ কত চলে আসলো? 0। বুঝছো? তাহলে এখানে আমরা কৃত কাজ কত পেলাম বলতো? 0 পাইলাম। তাহলে অভিকর্ষ বল অবশ্যই কি হবে বলতো? সংরক্ষণশীল বল হবে। ঠিক আছে। এখন তোমরা মনে করতে পারো যে ভাইয়া আপনি তো পথ নিলেন আঁকা বাঁকা, আপনি তো এটা সোজা নিলেন, এটা ওই দিক বরাবর নিলেন। আমরা কৃত কাজের সময় সবসময় কি নেই বলতো? সরণ নেই, মধ্যবর্তী দূরত্ব নেই। আরো একটা জিনিস আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা পথের উপর নির্ভর করে না, আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে। এইতে এখানে যেটা লিখে রাখছি এইটা, এই ঘটনা আমি একটু পরে দেখাবো, একটু তোমাকে দেখাবো। তারপরে তুমি ঘটনাটা ফুললি বুঝতে পারবা যে কেন আমি আঁকা বাঁকা পথ না নিয়ে আমি কি করলাম বলতো? সোজা পথ নিয়ে কি করলাম বলতো? কাজ করলাম। বুঝছো? দেখো আমরা আর একটা ঘটনা দেখি, ওই ঘটনা দেখার পর আমরা এই সংজ্ঞাটি বুঝলাম। কেস 4 দেখবো আমরা এখন একটু। বুঝছো? চলো কেস 4 দেখি। তাহলে এখান থেকে আমরা দেখলাম অভিকর্ষ বলটা কি হয় বলতো? সংরক্ষণশীল বল হয়, কারণ একটা পূর্ণ চক্র সম্পন্ন করে কৃত কাজ কত হয়ে গেছে বলতো? 0 হয়ে গিয়েছে। এবার একটু দেখো আমরা অন্য আরেকটা ঘটনা একটু বোঝার চেষ্টা করব। ধরো কেস 4, একটা বস্তু এখানে ছিল, তাকে একটা আমরা আনুভূমিকের সাথে ঢালু তল থেকে, তল দিয়ে এইখানে তুললাম, তারপর একে নিচে নিয়ে চলে আসলাম, এইখানে নিয়ে আসলাম, এখান থেকে আবার তার আদি অবস্থানে নিয়ে চলে আসলাম। এ বিন্দুতে ছিল, তারপর বি বিন্দুতে গেছে, সি বিন্দুতে গেছে, আবার এই বিন্দুতে ফিরে আসে, এই পথ। তাহলে এই পূর্ণ চক্র সম্পন্ন করতে টোটাল কৃত কাজ কত হবে, এটা আমরা কি করে দেখবো বলো তো? বের করে দেখবো। এই যে ঢালু তলটা আছে এটা আনুভূমিকের সাথে থিটা কোণ করে ছিল, ঠিক আছে। আর এই বি বিন্দুটাই ভূমির থেকে এই উচ্চতায় ছিল। এখান থেকে এইটুকু যে সরণ, এই সরণটাকে আমরা ধরে নিলাম এস, আর এখান থেকে এইটুকু যে সরণ, এই সরণটাকে আমরা ধরে নিলাম এক্স। ঠিক আছে। তাহলে এর থেকে বিতে গিয়েছে, কতটুকু সরণ অতিক্রম করছে? এস পরিমাণ। বি থেকে এতে সিতে আসছে, এস টুকু দূরত্ব অতিক্রম করে, এই সি থেকে এতে আসছে এক্স পরিমাণ সরণ ঘটে। তাহলে এর থেকে যাত্রা শুরু করছে, আবার এতে চলে আসে, একটা পূর্ণ চক্র সম্পন্ন করছে। তাহলে পূর্ণ চক্র টোটাল কৃত কাজ কত আমরা কি করবো বলতো? বের করবো। তাহলে এই পূর্ণ চক্রে টোটাল কৃত কাজ যদি আমি বের করতে চাই, তাহলে টোটাল কৃত কাজ ডাব্লু টোটাল ইকুয়াল কত হবে বলো? এর থেকে বিতে নিতে কৃত কাজ প্লাস বি থেকে সিতে নিতে কৃত কাজ প্লাস সি থেকে আবার এতে নিতে কৃত কাজ। এটা হবে পূর্ণ চক্র সম্পন্ন করে কৃত কাজ। এ বি বি সি সি। কোন বল দ্বারা কাজ বার করবো আমরা? অভিকর্ষ বল দ্বারা কাজ বার করবো। তাহলে এখন একটু খেয়াল করো ভাইয়া, বস্তুটা যখন এর থেকে বিতের দিকে, বি এর দিকে গিয়েছে, এর থেকে যখন বি এর দিকে গিয়েছে, বস্তুটা উপরের দিকে তোলার জন্য যখন তুলেছ, তখন বলো এর থেকে যখন বিতে গিয়েছে তখন বস্তুটার অভিকর্ষ বল কোন দিক বরাবর কাজ করেছে? নিচের দিক বরাবর। এটা আমাদের কি হবে বলতো? এমজি। বুঝছো? এটুকু হলো আমাদের এমজি। বস্তুটা সরণ কোন দিক বরাবর হয়েছে বলো? এই পথ বরাবর সরণ হয়েছে, এই পথ বরাবর। এস পরিমাণ কি হয়েছে বলতো? সরণ হয়েছে। তাহলে এটা হলো বলের দিক, এটা হলো সরণের দিক। তাহলে এবি পথে যদি আমি কৃত কাজ বার করতে চাই, আমি কি নিব? বল নিব, সরণ নিব, সরণ হলো এস পরিমাণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ নিব।
কোণের কস নিব। তাহলে বল ইন্টু সরণ ইন্টু কস, আর ওখানে কি হবে বলতো, বল ও সরণের মধ্যবর্তী কোণ। আমরা যে ডাব্লিউ শিখেছিলাম, এই ডাব্লিউ ইকুয়াল কি ছিল বলতো, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। যেখানে এফটা ছিল বলের মান, এসটা ছিল সরণের মান, আর থিটা ছিল এই বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল কি এফ এস কস থিটা ছিল কি বলতো আমাদের কৃতকাজের ইকুয়েশন। আমরা এই ইকুয়েশন দ্বারাই তোমাদেরকে কাজ বার করে দেখাইছিলাম। অনেক বইয়ে অনেকে দেখবে এভাবে করায়, কখন কস হয়, কখন সাইন হয়, হ্যান কোণ, এই কোণ, এই কোণ, ত্যান কোণ, দরকার নাই। কোন বল দ্বারা কাজ বার করতেছো, বলের দিক বার করবা, কোন দিকে সরণ হচ্ছে সরণের দিক বার করবা, বল এবং সরণের মাঝখানে কোন নিয়ে নিবা, কাহিনী তোমার খতম, ইচ্ছা খতম। ঠিক আছে, তাহলে ভাইয়া বল এইদিকে, সরণ এইদিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হবে, এখান থেকে এই পরিমাণ, এই টোটালটা হবে বল ও সরণের মধ্যবর্তী কোণ। এখন বলে এইটুকু তো তোমাকে দিয়ে দিয়েছে থিটা, এখান থেকে এইটুকু কত হবে ভাইয়া, 90 ডিগ্রি। এটা ভূমি, এটা তার উপর লম্ব, এটা কত হবে 90 ডিগ্রি। তাহলে বল ও সরণের মধ্যবর্তী টোটাল কোণ কত হবে বলো, 90 প্লাস থিটা। বুঝছো? তাহলে এবি পথে কাজ আমরা বার করলাম, তারপর বিসি পথে আমাদের কাজ বার করতে হবে। এখন বলো যে বি থেকে সি পথে কৃত কাজ আমাদের কত হবে, বস্তুটা বি থেকে সিতে আসছে, তার মানে বলো এই উচ্চতা অতিক্রম করছে সে, ওজনও কোন দিকে, নিচের দিক বরাবর। তাহলে আমাদের বল হলো এমজি, সরণ হলো এইচ, বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এমজি নিচের দিকে, এইচও নিচের দিকে, তার মানে মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। শেষ। বিসি পথে কাজ বের করছি আমরা, এখন সিএ পথে কাজ বের করবো আমরা, সিএ পথে। এখন বলো সি থেকে এতে যখন গিয়েছে, তাহলে বস্তুটার ওজন কোন দিক বরাবর, আমরা অভিকর্ষ বল দ্বারা আবার কাজ বের করবো আমরা। অভিকর্ষ বল কোন দিকে, নিচের দিকে, সরণ কোন দিকে, এইদিকে, তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি কাজ বার করতে চাই, আমরা নিব বল সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণের কস, কস 90 ডিগ্রি। বুঝলে? তাহলে এখন দেখো আমরা টোটাল কৃত কাজ হিসাব করি এখান থেকে, তাহলে কত আসবে দেখো, এমজি এস cos 90 প্লাস থিটা। তাহলে cos 90 থাকলে কি হয়ে যায় বলো তো, সাইন হয়ে যায়, সাইন থিটা, এখান থেকে থিটা চলে আসবে। এটা কোন চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে cos ধনাত্মক না ঋণাত্মক, ঋণাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ধনাত্মক, বাকি সবাই কি বলতো ঋণাত্মক। কষ্ট ঋণাত্মক, সামনে ঋণাত্মক চলে আসলো। তারপর দেখো এখানে কত চলে আসলো, শূন্য প্লাস, হ্যাঁ ও সরি শূন্য কেন আসবে, সরি সরি, cos 0 ডিগ্রির মান কত, 1 না, তাহলে কত আসবে mg s প্লাস ওইটা হবে শূন্য, cos 90 ডিগ্রির মান শূন্য। এখন একটু মনোযোগ দাও ভাইয়া, এটা আবার কি চলে আসলো তাই না, দেখো তো ভাইয়া, mg s sin থিটাকে যদি আমি একসাথে লিখি, s sin থিটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এটা ছিল আমাদের সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে যদি আমরা sin থিটা সূত্র ইউজ করি, sin থিটা, এটা ছিল থিটা, sin থিটা, থিটার বিপরীত কোণ হলো লম্ব, তাহলে লম্ব আর সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, এটা হবে অতিভুজ, অতিভুজটুকুর মান কত আমাদের s। তাহলে বলো তো ভাইয়া s ইজ ইকুয়াল কি লিখতে পারবা, s sin থিটা। তাহলে s sin থিটা যেখানে আছে সেখানে তুমি কি লিখে দিতে পারবা, s লিখে দিতে পারবা, mg s। তাহলে কত আসলো বলো তো, শূন্য চলে আসলো। তাহলে দেখো এর থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল, সি থেকে এতে আসলো, পূর্ণ চক্র সম্পূর্ণ করলো, কৃতকাজের পরিমাণ কত রে, শূন্য। তাহলে এতগুলো কেস আমরা দেখলাম, এতগুলো কেসে দেখলাম অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হচ্ছে বলতো, শূন্য হচ্ছে। একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করে বস্তুটা যদি আদি অবস্থানে ফিরে আসে, তাহলে বোঝা গেছে অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। স্প্রিং বল তো আমরা আগেও দেখাইছি, বুঝছো? কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই। ওকে, তাহলে 1 নাম্বার সংজ্ঞা যেটা আছে সেটার থেকে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম, অনেকগুলো কেস দেখলাম, বিভিন্ন বইয়ে বিভিন্নটা দেওয়া আছে, তার যেটা তোমার ভালো লাগে তুমি সেটা দিয়ে মনে রাখিও, তাহলে হবে। ঠিক আছে, তাহলে সংরক্ষণশীল বলের সংজ্ঞা কি, কোন কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে যে বল দ্বারা কৃত কাজ, বস্তুটা যে বল দ্বারা কৃত কাজ কি হবে বলতো, শূন্য হবে, সেই বলটাকে আমরা বলবো সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা একটু এই যে সংজ্ঞাটা আছে, দ্বিতীয় সংজ্ঞা আছে, ভাইয়া সবগুলো তো খালি প্রথম সংজ্ঞায় দেখাই, দ্বিতীয় সংজ্ঞা দেখাবেন না, যে পথের উপর নির্ভর করতেছে না। হ্যাঁ চলো এখন একটু আমরা দ্বিতীয় সংজ্ঞাটা দেখে আসি। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো, দেখো এটার জন্য আমরা একটু সেম একটা ঘটনা দেখবো। দেখো দ্বিতীয় সংজ্ঞার জন্য ধরো একটা বস্তু একটা আনুভূমিক তলে
এইখানে ছিল। ওকে, এই বস্তুটাকে আমি বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসবো, বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসবো। আমি দুইটা পথে নিয়ে আসবো। একটা হলো সরাসরি এই বস্তুটাকে আমি বি থেকে এতে নিয়ে আসবো, এই তো এতে চলে আসলো বস্তুটা। আর একটা কি করবো, বস্তুটাকে প্রথমে বি থেকে এই সি বিন্দুতে নিব, নেওয়ার পর সিট থেকে আবার নিব আমি হচ্ছে, সিট থেকে আমি আবার এতে নিব। ঠিক আছে, দেখো আমি একটা বস্তুকে একটা বিন্দু থেকে অন্য আর একটা বিন্দুতে নিলাম, দুইটা পথে নিয়েছি। এক নাম্বার এটা একটা পথ, আর এইটা হলো দুই নাম্বার আর একটা পথ। এই পুরোটা বি থেকে সি, সি থেকে এ। তাহলে আমরা যখন এক নং পথে বস্তুটাকে নিয়ে আসতেছি, এক নং পথ, এক নাম্বার পথ আমাদের কোনটা, এ বি। তাহলে আমরা দেখি এ আদি অবস্থান থেকে অন্য আরেকটা অবস্থানে নিয়ে গেলাম আমরা, টোটাল কৃত কাজের পরিমাণ কত হয়। এটা আদি অবস্থান, এটা তার শেষ অবস্থান, এক নাম্বার পথে নিয়ে আসতেছি আদি অবস্থান থেকে শেষ অবস্থান। তাহলে কৃত কাজ কতটুকু হবে সেটা একটু দেখো। কোন বল দ্বারা কৃত কাজ নিব আমরা, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নিব, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নিব। তাহলে এই বৃত্ত থেকে যখন এতে নিচ্ছ তখন বস্তুটা টোটাল সরণ কতটুকু, আমরা এই টোটাল সরণটাকে নাম দিলাম এস, আগের মতো এস, এর এই পথটাকে এস ধরলাম। আর এই যে উচ্চতাটা যেটা আছে, উচ্চতাকে আমরা ধরে নিলাম কি বলতো, এইচ পরিমাণ ধরে নিলাম। ওকে, আর এখান থেকে এইটুকু সিট থেকে এই যে সরণ, এটাকে আমরা কি ধরলাম বলতো, এক্স ধরলাম। এই যে তলটা, এই তলটা আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে আছে। এই কয়টা পথ, এই পথের দৈর্ঘ্য, এই পথের দৈর্ঘ্য, এই পথের দৈর্ঘ্য ধরে নিলাম। আর এই যে তলটা আছে, এই তলটা আনুভূমিকের সাথে আমরা ধরে নিলাম কি বলতো, থিটা করে আছে। বুঝছো? তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তাহলে বি থেকে এতে যদি নেই আমরা, পথটা এ বি না, পথটা হবে বি এ, বি এ পথ। তাহলে এক নম্বর পথে যদি বস্তুটাকে আমরা বি থেকে এতে নেই, তাহলে আমাদের টোটাল কৃত কাজ কত হবে একটু খেয়াল করে দেখো। তাহলে এই যে বস্তুটা যখন নিচের দিক বরাবর আসতেছে, তখন কোন বলের কারণে আসতেছে, অভিকর্ষ বলের কারণে। অভিকর্ষ বল সর্বদা বস্তু নিচের দিক বরাবর কাজ করে। তাহলে অভিকর্ষ বল ধরো নিচের দিক বরাবর, এমজি। এটা হলো সরণ, এটা হলো বলের দিক, এটা হলো কি বলতো, সরণের দিক। তাহলে আমরা যদি এখন কৃত কাজ বার করতে চাই, ডাব্লিউ বি এ, তাহলে কাজের সঙ্গে আমরা কি জানি, বল নিব, সরণ নিব, বলের মান নিলাম, সরণের মান নিলাম। তারপর আমরা কি নিব বলতো, কস। ইনটু কি নিতে হবে, কজের সাথে থিটা আকারে কি আকারে থাকবে, বল এবং সরণের মধ্যবর্তী কোণটা থাকবে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে ছিল এটা বল, এটা বলতো সরণ। তাহলে এই কোণটুকু কতটুকু হবে বলুন, এই যে টোটাল একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা, এই কোণ থিটা, তাহলে এই কোণ কত হবে, 90 মাইনাস থিটা। বুঝছো, এটা সমকোণ না, তাহলে এই কোণের এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। এইটা থিটা হলে এটা কত হবে, 90 মাইনাস থিটা। বাচ্চা চল বলে জিনিসপাতি গুলো, 90 মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমাদের টোটাল কৃত কাজ কত আসতেছে দেখো তো ভাইয়া, টোটাল কৃত কাজ আসতেছে হলো mg s sin থিটা। এই যে 90 থাকলে cosটা sin হয়ে যাবে। এটা কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে ওয়াল অনুপাত পজিটিভ, তাহলে cos পজিটিভ হবে, পজিটিভই থাকলো। ঠিক আছে, এখন একটু ভাইয়া এই ত্রিভুজের দিকে তাকাও তো। এই ত্রিভুজের দিকে যদি আমরা sin থিটা অ্যাপ্লাই করি, sin থিটা সমান কি হবে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব এটা হলো অতিভুজ, এটা ছিল আমাদের সমকোণ। ঠিক আছে, তাহলে এখান থেকে h সমান আমরা কি লিখতে পারবো, s sin থিটা। তাহলে s sin থিটার জায়গায় আমরা কি লিখে দিতে পারবো ভাইয়া বলো তো, s sin থিটার জায়গায় আমরা লিখে দিতে পারবো h। তাহলে বি এ পথে কৃত কাজটা আমরা কত পেলাম, mg h। বি এ পথে কৃত কাজ আমরা পেলাম mg h। এক নাম্বার পথ আমাদের কৃত কাজ বের করা শেষ। এখন যদি আমরা দুই নাম্বার পথ নেই, দুই নং পথ, দুই নং পথ আমাদের কোনটা বলতো, বি সি এ, বি সি এ। তাহলে বিসি এর পথে যদি আমরা টোটাল কৃত কাজ নিতে চাই, তাহলে ডাব্লিউ বি সি এ সমান কত হবে, ডাব্লিউ বি এ প্লাস ডাব্লিউ সি এ। বি থেকে সিতে নিতে কৃত কাজ, সরি 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 সরি, ডাব্লিউ বিসি, বিসি প্লাস ডাব্লিউ সি। এখান থেকে এইটুকু নিতে কৃত কাজ, এখান থেকে এইটুকু নিতে কৃত কাজ। চলো আমরা কাজটুকু হিসাব করি। তাহলে বিসি পথে এখান থেকে এইটুকু পথে কৃত কাজ, তাহলে এই পথে বল, বল কত, বল হলো এমজি, সরণ কত এইচ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাই, এমজি নিচের দিকে, এইচ ও নিচের দিকে, তাহলে কোণ হলো 0 ডিগ্রি প্লাস ডাব্লিউ সি এ, সিট থেকে এতে নিতে কৃত কাজ। তাহলে এখানে সিট থেকে এতে যখন নিবা, এই যে বস্তুটার উপর অভিকর্ষ বল কোন দিক বরাবর কাজ করবে, নিচের দিক বরাবর, এমজি সর্বদা নিচের দিক বরাবর। সরণ কোন দিকে, এই দিকে, এটা হলো এক্স এর দিক,
বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বল হলো mg, সরণ হলো x, বল ও সরণের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে mgx cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো তো ভাই আমার কত আসে, এখান থেকে আমাদের আসতেছে mgh, এটা তো শূন্য হয়ে যাবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমরা একটা বস্তুকে আদি অবস্থান থেকে তার শেষ অবস্থানে নিয়ে গেছি দুইটা পথে, এটা ছিল 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ। 1 নম্বর পথে আমাদের কৃত কাজের পরিমাণ আসে mgh, 2 নম্বর পথেও কৃত কাজের পরিমাণ কত আসছে বলতো? mgh। তাহলে এই যে এই বস্তুটাকে এখান থেকে যে এখানে নিয়ে গেলাম, কৃত কাজের মানটা দুইটা পথের ক্ষেত্রে কি আসে বলতো? সমান আসে। এটা এই পথ ছোট পথ সেখানেও যা আসে, বড় পথ সেখানেও তাই আসে। তাহলে সমস্যাটা কোথায়, ঘাপলাটা কোথায়? ঘাপলা কি আছে কোথাও? না, কোথাও ঘাপলা নেই। একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হলো কোন বল দ্বারা কাজ করতেছি আমরা এখানে? অভিকর্ষ বল দ্বারা কাজ করতেছি, যেটা একটা সংরক্ষণশীল বল। সংরক্ষিত বল দ্বারা কৃত কাজ গতিপথের উপর নির্ভর করে না, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী উচ্চতার উপর নির্ভর করে। বুঝতে পারছো? এখন একটু খেয়াল করে দেখো, এখন সংজ্ঞা পড়ো। কোন কণার এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়ার সময়, এটা একটা কণা এই অবস্থান থেকে এই অবস্থানে আসতেছে, যাওয়ার সময় কণাটির উপর যে বল দ্বারা কৃত কাজ কণাটির গতিপথের উপর নির্ভর না করে এই পথে গেল নাকি এই পথে গেল, এটার উপর নির্ভর করবে না। কার উপর নির্ভর করবে? কণাটির আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে। সেই বলকে কি বলা হবে বলতো? সংরক্ষণশীল বল বলো। যে বল দ্বারা কৃত কাজটা গতিপথের উপর নির্ভর করতেছে না, আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর নির্ভর করতেছে, সেটাকে আমরা কি বলবো বলতো? আমরা সংরক্ষণশীল বল। এখন একটু মনোযোগ দাও, আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর কিভাবে নির্ভর করতেছে। দেখো কণাটি ছিল এখানে, আসছে এখানে, এটা আদি অবস্থান, এটা কি বলতো? শেষ অবস্থান। অভিকর্ষ বল দুইটা ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এমজি এমজি আছে, এটাও এমজি আছে, জাস্ট ওখানে আমাদের কি আসে? এইচ, এখানে কি চলে আসে বলতো? এইচ। এইচটা কোনটা? এইটা। একটা বস্তুকে তুমি এই পথে নিয়ে আসো আর এই পথে নিয়ে আসো, দেখার বিষয় নাই, দেখতে হবে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরাসরি উচ্চতাটা দেখতে হবে। এটা ছিল আদি অবস্থান, এটা ছিল শেষ অবস্থান। দেখো এই বস্তুটাকে যদি এখানে না নিয়ে তুমি যদি এটা সমান্তরাল সরলরেখা করে এইখানে নিতা, এটা ছিল আদি অবস্থান, এটা কি বলতো? শেষ অবস্থান। মধ্যবর্তী উচ্চতা কত দেখো তো? তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থান এর মাঝখানে পথ দেখবো না, আমি পথ দেখবো না, কোন পথে নিয়ে যাচ্ছি দেখবো না, আমি দেখবো আদি অবস্থান এবং শেষ অবস্থান ভূমি থেকে কত উচ্চতায়। দুটো কি সেম? হ্যাঁ। এই পথে যখন নিয়ে আসছো তখন এটা ছিল আদি অবস্থান শেষ অবস্থান, মাঝখানে উচ্চতা কত? মাঝখানে উচ্চতা আদি অবস্থান শেষ অবস্থানের উচ্চতা কত? তা এটাকে তুমি এখান থেকে তুলে এখানে নিয়ে আসো, তাহলে উচ্চতা কত? এইচ পরিমাণ। এই পথে নিয়ে আসছো, হ্যাঁ, পথ দেখার দরকার নাই, আদি অবস্থান কোনটা শেষ অবস্থান কোনটা, এটা আদি অবস্থান শেষ অবস্থান, তাহলে আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী উচ্চতা দেখো, উচ্চতা কোনটা, এটাকে এখানে নিয়ে যাও, উচ্চতা কত বলতো? এইচ। দুই ক্ষেত্রে উচ্চতা আমাদের কি বলতো? এইচ পরিমাণ। গতিপথের উপর নির্ভর করবে না, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী উচ্চতার উপর নির্ভর করবে। বুঝছো? এটাই ছিল আমাদের কি বলতো? সংরক্ষণশীল বলের এক্সাম্পল। তাহলে এখন যদি ধরো, এই তো ধরো এটা একটা বস্তু আছে, তোমাদের দেখবে এরকম করে বইয়ে চিত্র দেওয়া আছে একটা, এরকম করে একটা চিত্র দিয়ে দিয়েছি, এই তো এখানে আছে। তাহলে দেখো এই বিন্দু থেকে তুমি এই বিন্দুতে ধরো বস্তুটাকে তুলেছো, তাহলে এটা আদি অবস্থান, এটা শেষ অবস্থান, মধ্যবর্তী উচ্চতা কত? এইচ না? হ্যাঁ এইচ, মধ্যবর্তী উচ্চতা হবে এইচ। তাহলে এখন এই পথে নিয়ে যাও না ঘুরে ঘুরে এই পথে নিয়ে যাও, দেখার বিষয় না, আদি অবস্থান শেষ অবস্থান মধ্যবর্তী উচ্চতা কত? এইচ। তাহলে কাছেম থাকবে। এখন ঘুরে এই পথে নিয়ে যাও, তাও কি হবে? এটা আদি অবস্থান, এটা শেষ অবস্থান, মধ্যবর্তী উচ্চতা কত? এইচ। এই পথে নিয়ে যাও, তাও কোনো সমস্যা নেই। এইরকম করে ঘুরে 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 নিয়ে যাও, কোনো সমস্যা নেই। এটা আদি অবস্থান, এটা শেষ অবস্থান। পথের উপর নির্ভর করবে না, পথের উপর নির্ভর করবে না, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী উচ্চতার উপর কি করবে বলতো? নির্ভর করবে। বুঝছো? তাহলে সংরক্ষণশীল বল দ্বারা যদি কাজ হয়, তাহলে এটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী উচ্চতার উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না। রিমেম্বার দিস। বুঝছো? তাহলে এই শর্টকাটটা একটু কি করবা বলতো? মাথায় রাখবা। এই শর্টকাটটা একটু মাথায় রাখবা, আমি সুন্দর করে একটু লিখে দিচ্ছি। যেহেতু অভিকর্ষ বল একটা স্থিতিস্থাপক বল, তাই অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ
অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বস্তুর আদি অবস্থান বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। গতি পথের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বের উপর। মধ্যবর্তী দূরত্ব না দিয়ে লেখো উচ্চতা। অভিকর্ষ বল উচ্চতার জন্য হয়। তাহলে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী উচ্চতার উপর নির্ভর করে। উপর নির্ভর করে। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী উচ্চতার উপর নির্ভর করে। রিমেম্বার দিস। ওকে, তাহলে এগুলো আমরা সংরক্ষণশীল বল কি সবকিছু আমরা কি করলাম বলতো দেখলাম। যা যা আলোচনা করা যায় মোটামুটি সবগুলো কি করলাম বলতো আলোচনা করলাম। হ্যাঁ, এখন আমরা অসংরক্ষণশীল বলের একটা উদাহরণ দিই। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আশা করি সবকিছু বুঝতে পারছো। তা তোলো সুন্দর করে কি করে বলতো নোট করো, স্ক্রিনশট দিয়ে নাও। ওকে ওকে, তাহলে দেখো, তাহলে অসংরক্ষণশীল বল কাকে বলে? কোন একটি কণা একটি পূর্ণ চক্র সম্পূর্ণ করে যদি তার আদি অবস্থানে ফিরে আসে, আদি অবস্থানে যদি ফিরে আসে, তাহলে যদি মোট কৃত কাজ যদি শূন্য না হয়, ওই পূর্ণ চক্রে মোট কৃত কাজ যদি শূন্য না হয়, সেটাকে আমরা বলবো অসংরক্ষণশীল বল। তাহলে এরকম কি কোনো বল আছে? হ্যাঁ, ঘর্ষণ বল, বাতাসের বাধা দানকারী বল, সান্দ্র বল, ঠিক আছে, এই সবগুলো হলো অসংরক্ষণশীল বল। বুঝছো? ঘর্ষণ বল, সান্দ্র বল, বাতাসের বাধা দানকারী বল, এগুলো হলো আমাদের অসংরক্ষণশীল বল। ওকে, তাহলে এখন দেখো অসংরক্ষণশীল বলের একটা এক্সাম্পল, যেমন ঘর্ষণ বল। আমরা এটা বোঝার চেষ্টা করি যে ঘর্ষণ বল কি আসলেও পূর্ণ চক্রে কৃত কাজ শূন্য হয় কি হয় না, অথবা ঘর্ষণ বলটা পথের উপর নির্ভর করে কিনা। হ্যাঁ, ঘর্ষণ বল পথের উপর নির্ভর করে এবং পূর্ণ চক্রে কাজের পরিমাণ শূন্য হয় না। চলো আমরা দেখি। ধরো একটা ঘর্ষণযুক্ত মেঝেতে একটা বক্স নিয়েছো তুমি। এটা একটা বক্স। ওকে, এই বক্সটাকে বাইরে থেকে বল প্রয়োগ করছো, এক্সটার্নাল ফোর্স দিয়েছো, ফোর্স দিয়ে টেনে এখান থেকে এখানে নিয়ে গেছে। বক্সটা এখন এখান থেকে এখানে আসে। ওকে, তাহলে বক্সের সরণ কত? এখান থেকে এই পর্যন্ত হলো বক্সের সরণ। এখন একটু মনোযোগ দিবা, দেখো এটা ধরো আমাদের এ বিন্দু আর এটা ধরো আমাদের বি বিন্দু। তাহলে বক্সটা ধরো এর থেকে বিতে গেছে, আবার বি থেকে এতে আসছে। তাহলে ঘর্ষণ বল দ্বারা আমরা কৃত কাজ বার করব। তাহলে বলো, আমরা যদি এর থেকে বিতে গেলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা বার করতে চাই, তাহলে আমরা কি লাগবে? বল লাগবে, সরণ লাগবে। বল ও সরণের মধ্যবর্তী কোণ লাগবে, তাহলে কৃত কাজ বের হয়ে যাবে। তাহলে দেখো এই বস্তুটাকে যখন তুমি এখান থেকে এই দিকে নিয়েছো, তার সরণ হয়েছে এই দিক বরাবর, সরণ হয়েছে এই দিক বরাবর। বলো ঘর্ষণ বল কোন দিক বরাবর কাজ করে? ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিপরীত দিক বরাবর কাজ করে, গতির বিপরীত দিক বরাবর। তাহলে এটাকে আমরা দিলাম ফ্রিকশনাল ফোর্স, এফ এফ দ্বারা প্রকাশ করলাম, ফ্রিকশনাল ফোর্স। এর থেকে বিতে যখন বস্তুটা গিয়েছে, তখন ফ্রিকশনাল ফোর্স বি এ বরাবর কাজ করবে। অর্থাৎ যে দিক বরাবর সরণ তার বিপরীত দিক বরাবর ঘর্ষণ বল সবসময় কি করে বলতো কাজ করে। বস্তুটা যে দিক বরাবর গতিশীল হবে, গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে এফ এ বি সমান কত হবে বলতো? তাহলে সরি সরি এফ এ বি না, ডাব্লিউ এ বি, এর থেকে বিতে নিতে কৃত কাজ। তাহলে এর থেকে বিতে নিতে কৃত কাজ কোন বল দ্বারা? ঘর্ষণ বল দ্বারা। তাহলে ঘর্ষণ বল ইন্টু সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হবে বলো? cos 180 ডিগ্রি। তাহলে এখান থেকে মাইনাস আমরা কত পাবো বলতো? এফ এফ ইন্টু কি আসে বলতো? এক্স। এটা হলো এর থেকে বিতে নিতে কৃত কাজ। এখন তুমি যদি বি থেকে এতে নাও, বি থেকে যদি এতে নাও, অর্থাৎ এখন সরণটা এদিক বরাবর হবে। বি থেকে এতে নিতে এখান থেকে এইদিকে, এখান থেকে যখন এইদিকে নিবা বলো তো ভাইয়া ঘর্ষণ বল কোন দিক বরাবর কাজ করবে? এই দিক বরাবর। এটা হলো আমাদের ফ্রিকশনাল ফোর্স। একই যেহেতু তল, একই যেহেতু বস্তু, আর
ঘর্ষণ বলের মান স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। যেহেতু স্পর্শতলের প্রকৃতি চেঞ্জ করা নাই, তাহলে ঘর্ষণ বল চেঞ্জ হবে না। এর থেকে বিতে নিতে যে ঘর্ষণ বল কাজ করবে, বির থেকে এতে নিতে সেম ঘর্ষণ বল কাজ করবে। তাহলে বলো ডাব্লিউ বি এ সমান কত হবে? ভাইয়া বল হলো এফ এফ, সরণ হলো এক্স, বল ও সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এই দিক বরাবর সরণ, ঘর্ষণ বল এই দিক বরাবর। তাহলে আমরা এখান থেকে কাজ কত পাবো? মাইনাস এফ এফ এক্স। তাহলে ওই পূর্ণ চক্র সম্পূর্ণ করতে টোটাল কৃত কাজ কত? পূর্ণ চক্র সম্পন্ন করা মানে কি? এর থেকে বিতে যাবো আর বি থেকে এতে আসবে। তাহলে কৃত কাজ হবে ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ। তাহলে ডাব্লিউ এ বি সমান আমরা কত পাচ্ছি? মাইনাস এফ এফ এক্স। ডাব্লিউ বি ও পাচ্ছি মাইনাস এফ এফ এক্স। তার মানে মাইনাস 2 এফ এফ হলো ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। তাই কি টোটাল কৃত কাজ কি শূন্য পাইছো? না। একটা পূর্ণ চক্র সম্পূর্ণ যখন আদি অবস্থানে আসে, কৃত কাজটা আমাদের শূন্য হয় নাই। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা আমরা শূন্য পাচ্ছি না। তাহলে ঘর্ষণ বলটা একটা কি বলতো? অসংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল। আচ্ছা, ঘর্ষণ বল দ্বারা কাজের পরিমাণ কি গতিপথের উপর নির্ভর করে? হ্যাঁ, গতিপথের উপর নির্ভর করে। যত বেশি পথ হবে, ঘর্ষণ বলের পরিমাণ তত কি হবে বলতো? বেশি হবে। দেখে আমরা জানি, হ্যাঁ বোঝাই যাচ্ছে এটা। পথ যত বেশি হবে, তত বেশি পথটা তোমাকে কি করবে? গতির বিপরীতে বাধা দেবে না তোমাকে? হ্যাঁ। তাহলে গতিপথের উপরে কি করে বলতো? নির্ভর করে। যে বল দ্বারা আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী কৃত কাজ গতিপথের উপর নির্ভর করবে, সে বলটাকে আমরা কি বলবো? অসংরক্ষণশীল বল বলবো। তাহলে ঘর্ষণ বল যেহেতু গতিপথের উপরও নির্ভর করে, পথ যত বেশি হবে ঘর্ষণ বল তত কি হবে? বেশি হবে। তাহলে ঘর্ষণ বল একটা কি বলতো? অসংরক্ষণশীল বল। আবার পূর্ণচক্র সম্পূর্ণ করে আদি অবস্থানে ফিরে আসলেও ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি হচ্ছে না? শূন্য হচ্ছে না। তাহলে ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল। ঠিক ঘর্ষণ বলের ভিতরে ঘর্ষণ বল, ঘর্ষণ বল, তারপর সান্দ্র বল, সান্দ্র বল, এই বলগুলো হচ্ছে আমাদের অসংরক্ষণশীল বল। বুঝছো? ঘর্ষণ বল, সান্দ্র বল এগুলো আমাদের অসংরক্ষণশীল বল। সান্দ্র বল তো বোঝো নাকি? যদি নাও বুঝতে পারো, সপ্তম অধ্যায়টা তোমাদের এখনো অত ভালোভাবে পড়ায় নেয়নি। সান্দ্র বল কাকে বলে? কোন একটা বস্তু যদি কোনো প্রবাহী পদার্থের ভিতর দিয়ে গতিশীল হতে চায়, তখন ওই গতির বিপরীতে প্রবাহী পদার্থ যে বাধা দানকারী বল প্রদান করে তাকে বলা হয় সান্দ্র বল। অর্থাৎ প্রবাহী পদার্থ কর্তৃক বাধা দানকারী বলটাকে বলা হয় সান্দ্র বল। ঠিক আছে? কোন একটা বস্তু যদি প্রবাহী, একটা ধরো একটা বস্তুকে তুমি, মার্বেলকে তুমি শূন্য স্থানে, বায়ুশূন্য স্থানে ছেড়ে, মানে বায়ুর ভিতরে ছেড়ে দিয়েছো, তখন বায়ুর ভিতর দিয়ে যখন যে পড়বে, বাতাসটা তাকে কি করবে? গতির বিপরীতে একটা বাধা দানকারী বল দেবে। তুমি ওই মার্বেলটাকে পানির ভিতর ছেড়ে দাও, তাহলে পানির ভিতর দিয়ে যখন পড়বে দেখবে বায়ুতে যত দূরে পড়ছে পানিতে তত দ্রুত পড়তেছে না। তার মানে পানি তার গতির বিপরীতে বায়ুর থেকে বেশি বাধা দিচ্ছে। ওই বস্তুটাকে তুমি মধুর ভিতর ছেড়ে দাও, মধুর ভিতরে যদি ছেড়ে দাও তাহলে আরো আস্তে আস্তে পড়তেছে। তাহলে পানি তার গতির বিপরীতে যে বাধা দানকারী বল দিচ্ছে, মধু তার গতির বিপরীতে আরো বেশি বাধা দানকারী বল দিয়েছে। তাহলে এই বায়ু কর্তৃক বাধা দানকারী বল, পানি কর্তৃক বাধা দানকারী বল, মধু কর্তৃক বাধা দানকারী বল, এটাকে বলা হয় সান্দ্র বল। ঠিক আছে? এগুলো অসংরক্ষণশীল বল। ঠিক আছে? পূর্ণচক্র সম্পূর্ণ করে পূর্ব অবস্থায় ফিরে আসলে কৃতকাজ শূন্য হবে না, বা এই বলটা গতিপথের উপর নির্ভর করে। পথ যত বেশি হবে, ঘর্ষণ বলের পরিমাণ তত কি হবে বলতো? বেশি হবে। কাজের পরিমাণ তত কি করতে হবে? বেশি করতে হবে। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল কি। ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে বলতে পারো। কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।